আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। তো উপরে থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পারছো আসলে আজকে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। উপরে থাম্বনেইলে লিখছি আমি যে হলো ইংরেজি গ্রামারের মূল ভিত্তি অক্সিলারি ভার্ব। তো কেন ইংরেজি গ্রামারের মূল ভিত্তি অক্সিলারি ভার্ব সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবা। তো এখানে দেখো আমি লিখছি অক্সিলারি ভার্ব হলো প্রধানত দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে বি, হ্যাভ এবং ডু। তো অনেকে এটাকে টু বি, টু হ্যাভ এবং টু ডু নামে বলে থাকি আর কি। তো এখানে দেখো আমি একটা শখ করছি, তোমরা এরকম একটা শখ করে খাতায় তুলে নিবা আসলে জিনিসটা, না হলে এগুলো মনে রাখতে পারবো না, এগুলো মুখস্থ করার বিষয়। তো এখানে শখটা আমি কেন করছি সেটা বলি। ইংরেজি প্রত্যেকটা ভার্বেরই 5টা করে ফর্ম থাকে। আমরা সাধারণত 3টা ফর্মের সাথে পরিচিত, একটা হলো প্রেজেন্ট, আর একটা হলো পাস্ট, আর একটা পাস্ট পার্টিসিপল। এই 3টা ফর্মের সাথে আমরা পরিচিত। তো এছাড়াও শুরুতে একটা দেখো আমি বেজ নামে একটা ফর্ম দিছি এবং লাস্টে একটা প্রেজেন্ট পার্টিসিপল নামে একটা ফর্ম আমি এখানে লিখছি। তো বেজটা হলো প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে বেজ ওয়ার্ড থাকে। তো ভার্বেরও ঠিক সেরকম একটা করে বেজ ওয়ার্ড থাকে। তো সেই বেজটাই হলো বেজ ফর্ম। বেজ অর্থ হলো ভিত্তি, অর্থাৎ মূল শব্দটা। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা হলো আইএনজি, শেষে আইএনজি যুক্ত করে যে ফর্মটা তৈরি করা যায় সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো অক্সিলারি ভার্বগুলোর যে প্রাইমারি যে 3টা অক্সিলারি ভার্ব, এই প্রাইমারি 3টা অক্সিলারি ভার্বের মধ্যে প্রত্যেকটার এরকম 5টা করে ফর্ম আছে। আর মডেল অক্সিলারি ভার্বের কোনো এরকম 5টা ফর্ম নেই, বিধায় এগুলো এক ঢালা লিখে দিছি। তো দেখো বি ভার্ব যেটা, সেটার বেজ হলো বি। কোথাও কোথাও এই বি বেজ ফর্মটাই হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আছে প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে এম ইজ আর, পাস্ট ফর্ম আছে ওয়াজ এবং ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে হলো বিং। অর্থাৎ বেজ যে ওয়ার্ড তার সাথে আইএন যোগ করা হয়েছে, দেখো বেজ ওয়ার্ডটার সাথে আইএন যোগ করা হয়েছে। এরপরে হ্যাভ, টু হ্যাভ যেটা আর কি, টু হ্যাভের বেজ ওয়ার্ডটা হলো হ্যাভ, বেজ ফর্ম। এরপরে প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ এবং হ্যাজ, পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল এই বেজ ওয়ার্ডটার সাথে যোগ করা হয়েছে। এরপরে টু ডু যেটা, ডু এর বেস ফর্ম হলো ডু, প্রেজেন্ট ফর্ম হলো ডু ডাজ, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং। এরপরে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো, এগুলো অনেকেরই মুখস্থ আছে, বেশ কয়েকটাই মুখস্থ আছে। তো এখানে আমি দেখো তোমাদের পরিচিত ছাড়াও আরও কয়েকটা আমি বাড়তি লিখছি, এরকম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, অট টু, নিড, ইউজ টু। এরপরে যেগুলো, এগুলো হলো বাড়তি। আমি এগুলো আসলে মূলত মৌলিক মোডাল বলা যায় না, এগুলো বি ভার্ব যেগুলো আছে এবং হ্যাভ ভার্ব যেগুলো আছে এগুলোর পরে টু বসায় আর কি মোডাল তৈরি করা হয়েছে, যেরকম এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপরে আছে গোয়িং টু লাগায় আবার হলো অক্সিলারি ভার্ব তৈরি করা যায়, মোডাল অক্সিলারি ভার্ব, যেমন এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ওয়াজ গোয়িং টু। লাস্টে আমি এটসেট্রা লিখছি, অর্থাৎ এরপরে আরও অনেকেই অনেক রকম বলে যেগুলো মোডাল। তো সেগুলো যেরকম আমি বলি একটু কয়েকটা, উড রেদার বা হ্যাড বেটার, এগুলো মোডাল হিসেবে অনেকেই বলে থাকে। তারপরে হলো এই আর কি, এছাড়াও আরও কয়েকটা আছে। তো এবার আমি আসি আমার মূল কথায়, যে কেন অক্সিলারি ভার্বকে আমি ইংরেজি গ্রামারের মূল ভিত্তি বলছি। দেখো অক্সিলারি ভার্বের 4টা যে অক্সিলারি ভার্ব আমি লিখছি, বি, হ্যাভ, ডু এবং মোডাল, এর কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। এগুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এই 4টা, তখন এর পরে যে ভার্বটা আসে সেই ভার্বটার একটা নির্দিষ্ট ফর্ম ব্যবহৃত হয়। তো সেই 4টা রুল যদি তোমাদের মুখস্থ থাকে, জানা থাকে, তাহলে ইংরেজি গ্রামারের অনেক কিছুই তোমরা ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু। দেখো আমি একটু দেখাই, দেখো বি ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপরে হ্যাভ ভার্ব যেগুলো আছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে এগুলো যখন অক্সিলারি ভার্ব,
তখন এগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে ডু ভার্ব যেগুলো আছে, ডু, ডাজ, ডিড, ডান, এগুলোর পরে সবসময় ভার্বের বেজ ওয়ার্ডটা হবে। পরে মোডাল যেগুলো, এটার পরেও ভার্বের বেজ হবে, অর্থাৎ ভার্ব ওয়ার্ড যেটাকে বলা হয়। তো বি ভার্বের পরে আসলে দুই রকম ভার্বের ফর্ম হয়, যেরকম হলো আই এম গোয়িং টু স্কুল, এখানে এমটা হলো বি ভার্ব এবং গোয়িংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু কখন পাস্ট পার্টিসিপল হয়? এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল হবে যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স হবে, এবং পাস্ট পার্টিসিপল হবে যখন সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স হবে। আমি একটা এক্সাম্পল দিই। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। খেয়াল করো, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং এটা সবাই জানো তোমরা যে এটা হলো একটা বি ভার্ব। তো আমি এখানে লিখছি বি ভার্বের পরে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এখানে ইট যে ভার্বটা, এই ভার্বটার প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন আমরা দেখি সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে বুঝবা সাবজেক্ট বাক্যের ওই মূল কাজটা করবে, আর যদি প্যাসিভই থাকে তাহলে বুঝবা যে সাবজেক্ট বাক্যের ওই মূল কাজটা করবে না, বরং সাবজেক্টকে করা হবে। তো এখানে দেখো রাইস কি খেতে পারে? এখানে ইট যে ভার্বটা আছে, এখানে ইট মানে খাওয়া, তো রাইস তো খেতে পারে না, রাইস তো খায় না, বরং রাইসকে খাওয়া হবে। সুতরাং এটা প্যাসিভ সেন্টেন্স, এবং প্যাসিভ হলে কি লিখছি আমি? বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্ব। অর্থাৎ এখানে রাইট ফর্মস অফ ভার্বসের একটা রুল আমি বলে দিলাম, রাইস ইজ ইটেন। ইট ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি। আচ্ছা, এরপরে হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন হি হ্যাজ, যদি আমি বলি গো, হি হ্যাজ ড্যাশ টু স্কুল। এখানে তোমরা কেবলমাত্র শিখলে যে হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ এখানে যে হ্যাভ ভার্বটা আছে, এই হ্যাভ ভার্বটার পরে যে ভার্বটা আছে, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ আমি জানি তোমরা সবাই বলতে পারবা, এখানে গো ভার্বটার পাস্ট পার্টিসিপল গান টু স্কুল। এরপরে আসি ডুতে। ডু ভার্বের পরে আমি লিখছি বেজ ওয়ার্ড হয়। তো মূলত সাধারণত ডু ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে গেলে এটা নেগেটিভ সেন্টেন্স হওয়া লাগে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া লাগে। তো এছাড়াও ডু এরকম সিম্পল অক্সিলারি ভার্ব হিসেবে এবং তারপরে একটা ভার্ব হিসেবে বসতে পারে সেন্টেন্সে, যখন সেন্টেন্সটা জোর দিয়ে বলা হয়, যেরকম আই ডু গো টু স্কুল, আমি স্কুলে যাই, এরকম বিষয়টা অনেক জোর দিয়ে হয়ে যায় আর কি। তো আমি একটা নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমি দেখো অক্সিলারি ভার্বটা হলো ডাজ, একটা ডু ভার্ব, এবং ডু ভার্বের পরে আমি বলছি যে হলো বেজ ওয়ার্ড হবে, অর্থাৎ যে ভার্বটা আছে, সরি এখানে নট হবে, একটা টি হবে। এখানে দেখো যে ভার্বটা আমি লিখছি গো, এই ভার্বটার বেজ ওয়ার্ড হবে, অর্থাৎ বেস ফর্ম হবে, এবং গোটাই হলো বেস ফর্ম। সুতরাং সেন্টেন্সটা হবে এরকম, হি ডাজ নট গো টু স্কুল। আচ্ছা, এবার আসি হ্যাভ ভার্বে, মোডাল ভার্বে, মোডাল অক্সিলারি ভার্বে। দেখো সেন্টেন্সটা হলো আই ক্যান ড্যাশ এ সং, ড্যাশে সিং ভার্বটা হবে। তো আমরা জানি যেহেতু ক্যান একটা মোডাল, এবং মোডালের পরে বেজ ওয়ার্ডটা হয়, এই কারণে এখানে সিং ভার্বটার বেজ ওয়ার্ড হবে, বেজ ভার্ব হবে। অর্থাৎ আই ক্যান সিং এর বেজ হলো সিং, যেটা আছে সেটাই আর কি, সিং এ সং। তো দেখো এই যে চারটা রুল আমি বললাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং নাম্বার 4,
এই 4টা রুল যদি তোমরা মুখস্থ রাখো, মনে রাখো, তো একই সাথে তোমাদের এই জিনিসটা রাইট ফর্মস অফ ভার্বসে খুব বেশি কাজে লাগবে। কারণ 9, 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলে যে রাইট ফর্মস অফ ভার্বসগুলো আসে, যে প্যাসেজগুলো আসে, সাধারণত প্যাসেজে আমি দেখছি প্যাসেজগুলোতে, বোর্ড কোশ্চেনের প্যাসেজগুলোতে মিনিমাম 5 থেকে 6টা শূন্যস্থান তুমি এরকম পেয়ে যাবা, যে শূন্যস্থানের পূর্বে একটা অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছ। এই যে প্রত্যেকটা যেরকম ভার্বের আগে আমি একটা করে অক্সিলারি ভার্ব রাখছি, এরকম আমি 5টা কি 6টা করে শূন্যস্থান পাইছি, যেগুলো এরকম অক্সিলারি ভার্ব থাকে পূর্বে। তো এই 4টা জিনিস তোমাদের জানা থাকলে তোমরা খুব সহজেই বলে দিতে পারবা যে আসলে শূন্যস্থানে কোন ফর্মটা হবে ভার্বের। তো এছাড়া রাইট ফর্মস অফ ভার্বসে তো কাজে লাগবেই, খুব বিশাল আকারে কাজে লাগবে। তারপরে ন্যারেশন করতে যেয়ে কাজে লাগবে, তারপরে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করতে যেয়ে কাজে লাগবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে খুব বেশি পরিমাণে কাজে লাগবে। তো এই কারণে আমি বললাম যে আসলে ইংরেজি গ্রামারের মূল ভিত্তি হলো অক্সিলারি ভার্ব। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো, কোনো বিষয় ক্লিয়ার না হয়ে থাকে অক্সিলারি ভার্ব নিয়ে, তাহলে নিচে কমেন্ট করতে পারো, কিংবা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে যোগাযোগ করতে পারো। তো সবাই এই অক্সিলারি ভার্বের শখটা আরেকবার দেখে, একটু অক্সিলারি ভার্বের শখটা তোমরা একটু খাতায় তুলে নিবা, সবাই খাতায় একটু তুলে নিবা। এখানে ভিডিওটা পজ করে তোমরা সবাই অক্সিলারি ভার্বের শখটা তুলে নিবা অন্তত, এবং 4টা রুল যে আমি দিছি 4টা রুল তুলে নিবা। ভিডিওটা এখানে পজ করে নিতে পারো তোমরা। এই যে 4টা রুল, বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল এবং অথবা পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, ডু ভার্বের পরে বেজ, মডেলের পরে বেজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।